আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমেনা বাকি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ লায়লা আক্তার, সহকারী শিক্ষক, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে আজকে আমি তোমাদের কবিতা আলোচনা করব। তো বন্ধুরা, কবিতা আলোচনার আগে চলো আমরা কথায় কথায় খুঁজি যে কোন কবিতাটি আসলে আমরা আজকে পড়ব। তো আমরা যদি কোনো ভালো কাজ করি, এই সফলতার জন্য আমাদের কি গর্ববোধ হয় না? আমরা গর্ব করি, ভালো লাগে, আনন্দ লাগে। কোনো সন্তান যদি বাবা মায়ের প্রত্যাশা পূরণ করে, তাহলে তার এই কৃতিত্বের জন্য সে নিজেই যতটা গর্বিত হয়, পাশাপাশি বাবা মা, আত্মীয় স্বজন সবাই কিন্তু আমরা গর্ববোধ করি। আমাদের দেশ এরকম কোনো যদি ভালো কিছু অর্জন করে, তাহলে এই ভালো সাফল্যের জন্য বহির্বিশ্বে একটা গর্ববোধ করি আমরা। যেমন ক্রীড়াক্ষেত্রে আমাদের অনেক সুনাম রয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট যে মহাকাশে উৎক্ষেপণ হলো, সেক্ষেত্রেও আমরা বিশেষ সুনাম অর্জন করেছি। বাংলাদেশ শান্তিরক্ষা মিশনেও সৈন্য পাঠানোর ক্ষেত্রেও আমাদের সুনাম রয়েছে। একসময় আমাদের দেশে মসলিন শাড়ি বিখ্যাত ছিল, সেক্ষেত্রেও আমাদের অনেক সুনাম। তো এরকম কোনো গর্ব করার কিছু হলে ভালো লাগে, আমরা গর্ববোধ করি। তা আজকে যে কবিতাটি আমরা পড়ব, ঠিক এরকমই একটা কবিতা আমরা পড়ব। নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আসলে কোন কবিতাটি আমরা পড়তে যাচ্ছি। আজকে আমরা পড়ব সিকান্দার আবু জাফরের লেখা গরবিনী মা জননী কবিতাটি। তাহলে আমাদের আজকের পাঠ গরবিনী মা জননী, সিকান্দার আবু জাফর। তো এখন আমরা কবিতা আলোচনার পূর্বে আমরা আগে কবির সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেই। কবি পরিচিতি: কবি সিকান্দার আবু জাফর। তিনি জন্মগ্রহণ করেছেন 1919 খ্রিস্টাব্দে সাতক্ষীরা জেলায়। তার বিশেষ পরিচিতি, তিনি পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বাংলা ছাড়ো, তার বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা। তিনি 1975 সালে মৃত্যুবরণ করেন। এসো আমরা কবিতাটি আলোচনা করি। গরবিনী মা জননী, সিকান্দার আবু জাফর। প্রত্যেকেই তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে কবিতার লাইনগুলো দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে যে প্রত্যেকটা লাইনের মধ্যে আসলে কবি এখানে কি বলতে চেয়েছেন। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পূর্ণবতী ভাগ্যবতী বলমাকে। কবি এখানে বলছেন যে এখানে মা জননী, জননী শব্দের অর্থ আমরা জানি মা। তো এখানে জন্মভূমিকে কবি সিকান্দার আবু জাফর মা জননী হিসাবে সম্বোধন করেছেন। একজন মা যেমন সন্তানকে অনেক আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে তোলেন, তেমনি এই দেশ মাতাও কিন্তু আমাদের তার আলো, বাতাস, পানি, ফুল, ফল, ফসলাদি সর্বস্ব উজাড় করে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো এই জন্যই কবি সিকান্দার আবু জাফর তার গরবিনী মা জননী কবিতায় এই জন্মভূমিকে একজন গর্বিত মায়ের সঙ্গে তুলনা করেছেন। তো গর্বিত মা যদি আরও গুণে, বৈশিষ্ট্যে যদি অনন্য হয়, অতুলনীয় হয়, আমরা জানি যে মা স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার খনি, আধার। গুণ বৈশিষ্ট্য যদি অতুলনীয় হয়, তাহলে তো আর কোনো কথাই থাকে না। এর পরের অংশে আসো। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে, কার পায়ে মা ধুলোর নূপুর,
সন্ধ্যা দুপুর বেজেই চলে, রোজ ভোরেকে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে, কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। কবি এই অংশে বলতে চেয়েছেন, কার চোখে মা নদীর কাজল, বাংলাদেশ চিরসবুজ অপরূপ রূপ সৌন্দর্যের লীলাভূমি। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ, এর বুকে এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী। তো এখানে কবি এই বাংলার নদীগুলোকে দেশের প্রতিরূপ, মায়ের প্রতিরূপ দেশের চোখের কাজলের সঙ্গে তুলনা করেছেন। সবুজ তৃণের আঁচল বুকে কার পায়ে মা ধুলোর নূপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। সবুজ তৃণের, আমরা জানি তৃণ মানে ঘাস, তো এই ঘাসের উপরে সারি সারি যে গাছপালা অপূর্ব সৌন্দর্যে আচ্ছাদিত করে রেখেছে আমাদের এই জনপদকে। এর প্রতিটি অঞ্চলের ভিন্ন ভিন্ন সবুজ প্রকৃতি যেন আমাদের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। এই সবুজ দেখে আমাদের প্রাণ জুড়িয়ে যায়। ধুলোর নূপুর এখানে বলা হচ্ছে, এর মাঠে ঘাটে যে ধুলোবালি, এই ধুলোবালিকে কবি এখানে পায়ের নূপুরের সঙ্গে তুলনা করেছেন, যা সকাল দুপুর সার্বক্ষণিক বেজেই চলে। রোজ ভোরেকে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে। আর ভোরের যে মুক্ত দানার মতো শিশির বিন্দুগুলো ঘাসের উপরে পড়ে থাকে, এগুলোকে কবি চুলের খোপার সঙ্গে তুলনা করেছেন, যেখানে বকুল জুথির গন্ধ শোভা পায়। কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। বাংলাদেশের মানুষ আমরা এই দুপুর বেলায় আমরা ক্লান্ত পরিশ্রান্ত, এ সময় প্রকৃতি যেন নীরব হয়, সবার মাঝে একটা ক্লান্তি নেমে আসে। সারাদিনের কঠোর পরিশ্রমের পর দুপুরবেলা ঘুমের ঘোর যেন একটা তন্দ্রা নেমে আসে সবার মাঝে। ঠিক সেই মুহূর্তে পাখিদের কিচিরমিচির, ঘুঘুর যে কিচিরমিচির ডাকে যেন সেই তন্দ্রা আরও ঘনীভূত হয়ে যায়। এই কথাগুলোই কবি তার এই লাইনগুলোর মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। এর পরের অংশে আসো। কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী, কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ড গনে। ছেলের বুকের খুন ছোপানো কোন জননীর আঁচল কোণে, দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে। এই অংশে গোপী যা বলতে চেয়েছেন, কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী। বাংলা মাকে সমৃদ্ধ করার জন্য কামার কুমার জেলে চাষি সব কৃষিজীবী শ্রমজীবী মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করে। এই পরিশ্রম করার পরে তারা তাদের মাঝে যে তারা সবসময় দেশের উন্নতির জন্য, দেশকে রক্ষা করার জন্য যে যার জায়গা থেকে সারাদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তাদের কাছে এই দেশ বড়, এই তাদের নিজেদের ঘরের চেয়ে দেশ বড়। যার কারণে এখানে কবি বলছেন যে কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী, কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ড গনে। মরণ মারের দণ্ড, মরণ মারের দণ্ড বলতে এখানে মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। তো আমরা এই দেশ পেয়েছি অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। হাজার হাজার বাংলার সংগ্রামী সন্তানেরা তাদের প্রাণ বিসর্জন দিয়েছে এই দেশকে রক্ষা করার জন্য, দেশের উন্নতির জন্য। তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও কোনো দ্বিধাবোধ করেনি। খুন মানে রক্ত, ছোপানো শব্দের অর্থ হচ্ছে ছোপ বা রং, এখানে ছোপানো মানে রাঙানো। তো আমরা জানি যে আমাদের ভাষা আন্দোলন 1952 সাল থেকে
শুরু করে 1971 সাল পর্যন্ত এই সুদীর্ঘ যে 2 দশকের ইতিহাস, বাংলার ইতিহাস, রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, এই মাতৃভাষার মর্যাদা, আমাদের স্বাধিকার আদায়ের যে আন্দোলন, আমাদের স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র, এগুলো কিন্তু আমরা এমনি এমনি পাইনি। এর পিছনে অনেক ইতিহাস রয়েছে, অনেক রক্ত দিয়ে আমরা আমাদের এই দেশের মর্যাদা, ভাষার মর্যাদা আমরা রক্ষা করেছি। কাজেই এই শহীদদের পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে এই রাজপথ, পবিত্র রক্তে সিক্ত হয়েছে আমাদের এই মাতৃভূমি। দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে। দুর্ভাগিনী, তাদেরই এখানে কবি দুর্ভাগিনী হিসাবে, যে এই বাংলা মায়ের মেয়েরা কেউ তাদের স্বামীকে হারিয়েছে, কোনো মা তার সন্তানকে হারিয়েছে, কোনো সন্তান তার পিতাকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে। এই যে প্রিয়জন হারানোর যে কষ্ট, যে বেদনা, এই চিৎকার, আর্তনাদ তাদের ভিতরে যেন প্রতি মুহূর্তে গুমড়ে গুমড়ে কাঁদছে। এই কষ্টের যে শোকের নকশা আঁকার কথা এখানে কবি বলছেন। বনে শব্দের অর্থ হচ্ছে বুনন করা। তাহলে প্রিয়জনদের হারানোর যে বেদনা এই বাংলার মেয়েদের অন্তরে নকশার মতো শোকের নকশা এঁকে যাচ্ছে, সেই কথাটি এখানে কবি বলতে চেয়েছেন। এর পরের অংশে আসো। সেই মাকে যার হাজার হাজার না মা নাম ডাকা পাগল ছেলে, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা, দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। এই অংশে কবি বলছেন, সেই মাকে যার হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে। এখানে পাগল ছেলে বলতে বোঝানো হয়েছে মুক্তিকামী, বাংলার মুক্তিকামী বিদ্রোহী সন্তানদের, যারা সেদিন তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে, প্রাণ বিসর্জন দিতে কোনো দ্বিধাবোধ করেনি, তাদের এখানে পাগল ছেলে বলে কবি অভিহিত করেছেন। তো এই সমস্ত মুক্তিকামী বিদ্রোহী সন্তানেরা আমাদের দেশ মাতাকে রক্ষা করার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। ভয়ঙ্করের দুর্বিপাকে বলতে ভীতিকর দুর্যোগ এবং দুর্ঘটনাকে বলা হচ্ছে, তবে এখানে মূলত মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ রক্তক্ষয়ী সংগ্রামের কথাই এখানে কবি উল্লেখ করেছেন। তো আমরা জানি যে আমাদের দেশ ভাগ হয় 1947 সালে। দেশ ভাগের পর দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটা ভারত, একটা পাকিস্তান রাষ্ট্র। বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। তো শুরু থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের বাঙালিদের উপরে বিমাতাসুলভ আচরণ শুরু করে। একসময় তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতেও উদ্যত হয়, কিন্তু বাংলার দামাল ছেলেরা তাদের এই বিনা প্রতিবাদে এই সমস্ত কিছু মেনে নেয়নি। তারা প্রতি মুহূর্তেই আন্দোলন করে গেছে। অনেক ত্যাগের বিনিময়ে বুকের তাজা রক্ত দেওয়ার ফলে আমরা ভাষার অধিকার আদায় করতে পেরেছি। এমনিভাবেই তারা আমাদেরকে জেল, জুলুম, নির্যাতন করেছে, নানাভাবে তারা আমাদের উপর অত্যাচার করেছে এবং ফাঁসির কাষ্ঠে ঝুলানোর ভয় দেখিয়েছে। তাছাড়াও বুলেটের আঘাতে অনেক মায়ের কোল খালি হয়েছে। এই অনেক নির্যাতনের ইতিহাস, অনেক বেদনার ইতিহাস আমাদের এই বাংলার ইতিহাস। কাজেই এই সমস্ত পাকিস্তানিদের নির্যাতন, নিপীড়ন, এই বুলেটের আঘাতকে ব্যর্থ করে দেয় বাংলার দামাল ছেলেরা। দিয়ে তারা তাদের এই সমস্ত কিছু ব্যর্থ করে দিয়ে এক সময় তারা
সুবর্ণ বাংলার স্বাধীনতার রক্তিম সূর্যকে নিয়ে আসে সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর। তো কবি এখানে সেই কথাই বলছেন যে দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। উজ্জ্বল এখানে আসলে উজ্জ্বল শব্দের একটা কোমল রূপ, উজ্জ্বল। তো অনেক দুঃখ, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম মাতৃভূমি পেয়েছি। এজন্য বলছেন যে দুঃখের ধূপে অনেক দুঃখ কষ্ট সহ্য করে আজকে আমরা স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে পেরেছি। এর পরের অংশে দেখো, তুই তো সে মা, ও মা তুই তোরে সেই গরবিনী, রক্তে ধোঁয়া সরোজিনী, যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলারে। এখানে কবি বলছেন তুই তো সে মা, ও মা তুই তোরে সেই গরবিনী, রক্তে ধোয়া সরোজিনী। সরোজিনী শব্দ হচ্ছে, সরোজ শব্দের অর্থ পদ্ম, আর সরোজিনী হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তবে এখানে পদ্মফুল যেমন অতি কোমল মোহনীয়, এই কোমলতার কারণেই, এই মোহনীয় হওয়ার কারণেই কবি এখানে মাতৃভূমিকে সরোজিনী হিসেবে আখ্যায়িত করেছেন। যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলারে। যুগের চেতনায় যে আকাঙ্ক্ষা, যুগের দাবি আদায়ের কথা এখানে বলা হচ্ছে। যে যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় বাংলার যে সাহসী সন্তানেরা সবসময় সংগ্রামের পথ বেছে নিয়েছে বাংলা মাকে রক্ষা করার জন্য, সেই কথাটি মূলত কবি এখানে ফুটিয়ে তুলেছেন। তো এখন আসো আমরা পাঠ পরিচিতি দেখে নিই। তাহলে আমার আলোচনার সঙ্গে পাঠ পরিচিতির কথাগুলো যদি তোমরা মিলিয়ে নাও, তাহলে দেখা যাবে সেখান থেকেও আমরা আরও কিছু তথ্য পাবো, আমাদের বোঝার আরও সুবিধা হবে। পাঠ পরিচিতি। কবিতাটিতে পুণ্যবতী ভাগ্যবতী দেশমাতার গর্বিত হয়ে ওঠার কারণ অন্বেষণ করা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। শ্রমজীবী, কৃষিজীবী থেকে শুরু করে সব পেশাজীবী সন্তান এই মায়ের কোল জুড়ে থাকে। এই মাকে রক্ষা করার জন্য এই সন্তানের শত কষ্ট সহ্য করে। তবে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারকে তারা মেনে নিতে পারে না। মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না। আবার এই মাকেও সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখতে হয়। সন্তানকে সাহস ও শক্তি যোগাতে হয়। দেশমাতৃকাকে সকল দুঃশাসন থেকে রক্ষা করার জন্য মায়ের সন্তানেরা ঝাঁপিয়ে পড়ে। তারা যে কোনো দুঃসময়ে জেল, জুলুম, ফাঁসির দণ্ড মাথায় নিয়ে নিজের সুখ, শান্তি ও আলস্য পরিহার করে দেশের জন্য আত্মত্যাগ করতে দ্বিধা করে না। যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় যে সন্তানরা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয়, তাদের জন্য বাংলাদেশ সত্যিই গর্বিত। প্রকৃতপক্ষে বাংলার মাটি এই সাহসী ও সংগ্রামী জনতার ভিত্তিভূমি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ পরিচিতি ভালোভাবে পড়বে, তাহলে কবিতার মূল ভাবটা তোমরা পুরো বুঝতে পারবে। এরপরে আসো আমরা দেখি এই কবিতার মধ্যে যে সমস্ত কঠিন শব্দ আমরা পড়লাম এর অর্থ জানব এবং এটার সম্পর্কে একটু ব্যাখ্যা জেনে নেব। শব্দার্থ ও টিকা। পুণ্যবতী শব্দের অর্থ হচ্ছে পুণ্য বা ভালো কাজ করেন এমন নারী। এরপরে পাচ্ছি সরোজিনী। সরোজ মানে পদ্ম, সরোজের স্ত্রীবাচক রূপ। এই কবিতায় দেশমাতৃকাকে তুলনা করা হয়েছে কমনীয় পদ্মের সঙ্গে। এরপরের শব্দ পাচ্ছি মরণ মারের দণ্ড। মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি। আমরা কবিতা আলোচনার সময়ই কিন্তু এই শব্দের অর্থগুলো বলা হয়ে গেছে। ছোপানো, এর অর্থ ছোপ মানে ছাপ বা রং, এখানে ছোপানো মানে রাঙানো। এর পরের শব্দ পাগল ছেলে, যার অর্থ বাংলার মুক্তিকামী
বিদ্রোহী ও রক্তক্ষয়ী যুদ্ধকে এখানে বোঝানো হয়েছে। এরপরে আসো ভয়ঙ্করের দুর্বিপাকে, কঠিন একটা শব্দ। ভীতিকর দুর্যোগ ও দুর্ঘটনা, এখানে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধকে বোঝানো হয়েছে। এর পরের শব্দ শাসন কারা, যার অর্থ পাকিস্তানি দুঃশাসন, যা ছিল কারাগারের সমান। পরবর্তী শব্দ উজ্জ্বল, উজ্জ্বল শব্দটির কোমল রূপ। যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে, যুগের আকাঙ্ক্ষাকে ধারণ করা চিরন্তন দেশ মাতৃকা বাংলাদেশ। তো এই মোটামুটি আমরা শব্দের অর্থ এবং এর সম্পর্কে ব্যাখ্যা জানলাম। এখন আসো আমরা যে কবিতাটি এতক্ষণ আলোচনা করলাম এবং এর ব্যাখ্যা সহ জানলাম, তো এর মধ্যে কতটুকু আমরা মনে রাখতে পেরেছি এই বিষয়ে তোমাদের কিছু মূল্যায়ন করি। তোমরা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। বাংলা মায়ের চোখে কি দেখা যায়? নদীর কাজল। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধুলোর নূপুর কখন বেজেই চলে? ধুলোর নূপুর বেজেই চলে সন্ধ্যা দুপুর। 3 নম্বর প্রশ্ন, কার বিলাপ জলে দুপুরের তন্দ্রা ভেজে? কার বিলাপ জলে? ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে দুপুরের তন্দ্রা ভেজে। 4র্থ প্রশ্ন, বাংলা মায়ের মেয়েরা কিসের নকশা বনে? কিসের নকশা বনে? দেখো, কান্না ফুলের নকশা বনে। এরপরে তোমরা বাড়ির কাজ নাও। বাড়ির কাজ, গরবিনী মা জননী কবিতায় বাংলা মায়ের সন্তানদের আত্মত্যাগের চিত্র উন্মোচিত হয়েছে। মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী কোনো ক্লাসে আবারও দেখা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরেই থাকো। আল্লাহ।